আজও 7 ঘন্টার শিথিল কারফিউ, সকাল 11টা থেকে সীমিত পরিসরে 4 ঘন্টা চলবে অফিস ব্যাংক। জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম ভোকালিস্ট শাফিন আহমেদ আর নেই, হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন যুক্তরাষ্ট্রে। মার্কিন কংগ্রেসে গাজায় আগ্রাসনের যৌক্তিকতা তুলে ধরে নেতানিয়াহুর ভাষণ, মধ্যপ্রাচ্যে নতুন জোট গড়ার আহ্বান, ব্যাপক বিক্ষোভ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। আজও সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। অফিস চলবে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। জননিরাপত্তায় বিভিন্ন সড়কে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, রাজধানী কারওয়ান বাজার এলাকার চিত্র জানাচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে। আপনারা নিশ্চয়ই জানেন, দেশের 6ষ্ঠ দিনের মতো কারফিউ চলছে। সেনা মোতায়েন রয়েছে রাজধানী সহ আশেপাশের এলাকায়, এবং গুরুত্বপূর্ণ অনেক জেলা শহরেও কারফিউ চলমান রয়েছে। আপনারা এটিও জানেন যে ইতিমধ্যেই গতকালকে থেকে সরকারি অফিস আদালত এবং বেসরকারি অফিস আদালত খুলে দেওয়া হয়েছে। অফিস আদালত মূলত একটি নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস আদালত চলবে। একই সঙ্গে এই কারফিউ শিথিল করা হবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সেই হিসেবে কিন্তু যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে, জনজীবনেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে। নগরীতে সেনা টহল যেমন রয়েছে, একই সঙ্গে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যেই চেকপোস্ট, নিরাপত্তা চৌকি, সেগুলো রয়েছে। অযাচিত মানুষের চলাচল সেটি কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে। তবে আমরা সকাল থেকে যেটি দেখছি সেটি হচ্ছে যে গণপরিবহন কিছুটা চলছে। জরুরি প্রয়োজনে যারা বেরিয়েছেন তাদেরকেও কিন্তু কারণ দর্শাতে হচ্ছে। বিশেষ করে জরুরি পরিষেবায় যারা নিয়োজিত তারা কিন্তু 24 ঘন্টাই রাস্তায় চলাচল করতে পারছেন। তবে মানুষের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা আগের তুলনায় কিছুটা কমেছে। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার এলাকার থেকে কারফিউ এর সার্বিক চিত্র। জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ আর নেই। বাংলাদেশ সময় ভোর 6টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6টা 50 তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল 63 বছর। শাফিন আহমেদের স্ত্রী ও 3 সন্তান রেখে গেছেন। শাফিন আহমেদের জন্ম 1961 সালে 14 ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বড় ভাই হামিদ আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস, যা দেশের শীর্ষ ব্যান্ডের এখনও একটি। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা 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 অন্তরে, ফিরিয়ে দাও হারানো প্রেম, ফিরে এলো না, হ্যালো ঢাকা। তিনি তার বাবা কমল দাশগুপ্তের কিছু গান নিয়েও একক অ্যালবাম করেছিলেন। মাঝখানে কিছুদিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনা সৃষ্টি করেছেন। রংপুরের কোটা সংস্কার আন্দোলনের নাশকতা ছিল পরিকল্পিত। পুলিশ জানায়, বিভিন্ন জেলা উপজেলা থেকে সন্ত্রাসী ও জঙ্গিরা এসে আগে থেকেই প্রস্তুত ছিল নগরীতে। পুলিশ সতর্ক থাকলেও সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে ঘটিয়েছে বর্বরোচিত হত্যাযজ্ঞ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। নাশকতা চালানো হবে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয় চেকপোস্ট। তবে নগরে প্রবেশপথ বেশি থাকায় সহজেই ঢুকে পড়ে সন্ত্রাসী ও জঙ্গিরা, মিশে যায় সাধারণ মানুষের মাঝে। হাসপাতালে তারা আগুন দিয়েছে, পুলিশ লাইন্সে, জেলা পুলিশ লাইন্সে আগ্নেয়াস্ত্র, বোমা অস্ত্র সজ্জিত হয়ে হাজার হাজার মানুষকে নিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। তো এগুলিতে বোঝা যায় যে তাদের পরিকল্পনাটা কতটা বিভৎস ছিল। 2013 সালের মতো একই কায়দায় রংপুরে হামলা করা হয়েছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের হলে আক্রমণ করা হয়েছে, তাজহাট থানাকে পুড়িয়ে যেভাবে পোড়ানো হয়েছে, এটা একমাত্র নিকট অতীতে যে জামাত বিএনপি যে অগ্নিসন্ত্রাস করেছিল, এই যে আমাদের কাছাকাছি বামনডাঙ্গায় যেভাবে পুলিশকে পুড়িয়ে মেরেছিল, সেভাবেই পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল। অহিংস আন্দোলন সহিংসতায় রূপ নেয় শঙ্কা প্রকাশ করেন নগরপিতা। কোটা বিরোধী আন্দোলন চলছে, এটা শান্তিপূর্ণ আন্দোলন। এই আন্দোলনটাকে কিভাবে অন্য খাতে নিয়ে যাওয়া যায়, যার কারণে এক্সট্রিম পজিশনে
এসে তারা এই সুযোগটা নিচ্ছে। বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এর মধ্যে দিয়ে পুলিশ ফাঁড়িও বাদ যায়নি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম একটি ঘটনা ঘটলো, গোয়েন্দা সংস্থার কাছে কি কোনো তথ্য ছিল না? যদি থেকে থাকে তাহলে তার পূর্বে কেন ব্যবস্থা নেওয়া হলো না? ঘটনার পর নগরীতে বেড়েছে গোয়েন্দা তৎপরতা। যে কোনো নাশকতা রোধে প্রশাসন আরও সচেতন থাকবে এমন প্রত্যাশা নগরবাসীর। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। আন্তর্জাতিক সংবাদ। গাজার সামরিক আগ্রাসনের যৌক্তিকতা তুলে ধরে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণ চলাকালে বিক্ষোভ কর্মসূচি হয়েছে কংগ্রেসের ভেতরে ও বাইরে। মার্কিন কংগ্রেসে এ নিয়ে চতুর্থবার ভাষণ দেওয়ার সৌভাগ্য অর্জন করলেন নেতানিয়াহু। গাজায় বর্বর আগ্রাসনের বিষয়ে আপত্তি জানিয়ে এই আয়োজন বয়কট করেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ৩৯ জন কংগ্রেস সদস্য। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের জয় মানে যুক্তরাষ্ট্রের জয়, আর পরাজয় মানে যুক্তরাষ্ট্রের পরাজয়। গাজা অভিযানে সার্বিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে মার্কিন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। ১ ঘণ্টারও বেশি সময় ধরে দীর্ঘ আবেগ মিশ্রিত জ্বালাময়ী ভাষণের কোথাও ছিল না যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত। ইরানের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু দাবি করেন, অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়ছে ওয়াশিংটন ও তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে নতুন জোট গড়ার আহ্বান জানান তিনি। নেতানিয়াহু যখন গাজায় আগ্রাসনের পক্ষে সাফাই দিচ্ছিলেন, তখন একই শহরে অন্য অনুষ্ঠানে ইসরায়েলের বর্বরতার নিন্দায় বক্তব্য দিয়েছেন প্রমীলা জয়পাল, জিম ম্যাকগভর্নর সহ কয়েকজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন তারা। একই দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ক্যাপিটাল হিলসের ভেতরে ও বাইরে। বিক্ষুব্ধদের হাতে ছিল যুদ্ধবিরতি প্লেকার্ড ও ব্যানার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।